সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতের মোগল সাম্রাজ্যের ইতিহাসে আকবর থেকে আসা WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আজকের ভিডিওতে আমরা একটু দেখে নেব, আর এর সাথে এই প্রশ্নগুলির উত্তরের ব্যাখ্যাও দিয়ে দেব। 2023 আর 2011 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে দিন-ই-ইলাহি কে চালু করেছিলেন। তো দিন-ই-ইলাহি চালু করেছিলেন আকবর। আকবর একটি নতুন ধর্ম চালু করেছিলেন যার নাম হলো দিন-ই-ইলাহি এবং এর প্রধান পণ্ডিত ছিলেন আবুল ফজল। 2022 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল বুলন্দ দরওয়াজা কে তৈরি করেন। তো বুলন্দ দরওয়াজাও তৈরি করেন আকবর। আকবর ফাইনালে গুজরাট আক্রমণ করে জিতে ফেরার সময় এই বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। আর এই বুলন্দ দরওয়াজা রয়েছে আগ্রার ফতেপুর সিক্রিতে। 2022 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে মনসাব কথার অর্থ কি। তো মনসাব কথার অর্থ ছিল যে অফিসারদের একটা র্যাঙ্ক, বিভিন্ন র্যাঙ্কের মনসাবদার ছিল, যেমন 100, 200, 500, 700, 1000, 2000 এইরকম বিভিন্ন র্যাঙ্কের মনসাব ছিল। নর্মালি 500 র্যাঙ্কের মনসাব মানে হচ্ছে ওই মনসাবের আন্ডারে 500 জন সৈন্য রয়েছে, অশ্বারোহী সৈন্য এইরকম। 22 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে আহমেদনগরের শাসিকা কে ছিল। আহমেদনগরের শাসিকা ছিল চাঁদ বিবি। আকবর যখন দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয় প্রথমেই পরে খানদেশ, তারপরে আহমেদনগর। এই আহমেদনগরের রানী ছিল চাঁদ বিবি। 2021 প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে রামচরিত মানস কার লেখা। রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস। তুলসীদাস আকবরের সমকালীন ছিলেন, আর তুলসীদাস লিখেছিলেন রামচরিত মানস। খানিকটা একই রকম শুনতে আর একটি গ্রন্থ রয়েছে রামচরিত, ওটা রামচরিত মানস আর এটা রামচরিত। রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী পাল যুগের সময় ছিলেন। আর এটা নিয়েও 2021 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে রামচরিত কার লেখা। তো রামচরিত লেখা সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস লেখা তুলসীদাসের। 2021 প্রিলিমিনারিতে আরো প্রশ্ন এসেছিল যে আইনে দহশালা কে প্রবর্তন করেছিলেন। তো আইনে দহশালা প্রবর্তন করা হয়েছিল আকবরের সময়, কিন্তু এই আইনে দহশালা পদ্ধতির জনক বা এই পদ্ধতিটা তৈরি করেছিলেন টোডারমল। 2020 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে জাপ্তি শব্দের অর্থ কি। তো জাপ্তি শব্দের অর্থ ছিল কর। জাপ্তির অর্থ হলো কর। আকবরের সময় যে করটা নেওয়া হতো ওই করটাকেই বলা হতো জাপ্তি। নর্মালি এই জাপ্তির পরিমাণ ছিল 3 ভাগের 1 ভাগ, মানে যতটা ফসল হবে তার 3 ভাগের 1 ভাগ রাজার কাছে চলে যাবে। আর এখানে বেশিরভাগ সময় 3 ভাগের 1 ভাগ ফসল না নিয়ে ওই 1 ভাগ ফসলের যা দাম সেটাকেই ক্যাশ হিসাবে নেওয়া হতো। 2020 আর 2019 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ইবাদতখানা কবে তৈরি করা হয়। আকবর এই ইবাদতখানা তৈরি করেছিলেন 1575 খ্রিস্টাব্দে। ইবাদতখানায় প্রথমে সুন্নি জাতির লোকেদের প্রবেশের অনুমতি ছিল, কিন্তু পরবর্তীকালে 1578 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে সমস্ত ধর্মের লোকেদেরই এই ইবাদতখানায় প্রবেশের অনুমতি রয়েছে, তবে সেটা শুধুমাত্র বৃহস্পতিবার করেই ছিল। এই প্রশ্নগুলো যদি বুঝতে অসুবিধা হয়, আকবর সম্পর্কে আমরা অলরেডি এর আগে 3টে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো দেখো। এই সমস্ত প্রশ্নের আনসার এমনি এমনি হয়ে যাবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইতিহাসটাকে কভার করার জন্য এই চ্যানেলের ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারো। আর ইন্ডিয়ান পলিটি নিয়েও প্রচুর ভিডিও করা রয়েছে, সেগুলিও দেখতে পারো। প্লেলিস্ট দুটো লিংক নিচে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে দেওয়া রইলো, চেক করে নিও। এরপর 2020 সালের মেন্স, 18 সালের প্রিলিমিনারি আর 13 সালের প্রিলিমিনারিতেও প্রশ্ন এসেছিল যে দিন-ই-ইলাহি প্রথম কে জয়েন করেছিলেন। তো আকবরের তৈরি করা ধর্ম ছিল দিন-ই-ইলাহি, আর এই ধর্ম প্রথম জয়েন করেছিলেন তার রাজদরবারের বীরবল বা মহেশ দাস, যাকে আকবর ভালোবেসে রাজা বলে ডাকতেন। 2018 সালের প্রিলিমিনারি, 17 এবং 16 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে কোন মুঘল সম্রাট সতী প্রথার সমাপ্তি করেছিলেন। তো সতী প্রথার সমাপ্তি হয়েছিল আকবরের সময়। আকবর এই সতী প্রথার সমাপ্তি করেছিলেন। 2017 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল সুলাহে কুল এটি কে প্রবর্তন করেছিলেন। তো সুলাহে কুল প্রবর্তন করেছিলেন আকবর। 2017 সালের প্রিলিমিনারিতে আরো প্রশ্ন এসেছিল যে রাজমনামা কার অনুবাদ, অর্থাৎ কোন কাব্যটাকে অনুবাদ করে রাজমনামা তৈরি করা হয়েছিল। তো মহাভারতের অনুবাদ করে করা হয়েছিল রাজমনামা। এটি করেছিলেন ফৈজি এবং বাদাউনি। 17 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন ছিল যে আইনি আকবরে কে লিখেছিলেন। আইনি আকবরে লিখেছিলেন আবুল ফজল। আবুল ফজল অ্যাকচুয়ালি লিখেছিলেন আকবরনামা। এই আকবরনামা 3টে খণ্ডে রয়েছে। এই 3টে খণ্ডের শেষ খণ্ডকেই বলা হয় আইনে আকবরী। 16 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে মুঘল কালে ভাষা কি ছিল। তো মুঘলদের ভাষা ছিল পারস্য বা ফার্সি ভাষা। 16 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে টোডারমলের চালু করা রাজস্ব পদ্ধতির নাম কি। তো টোডারমল চালু করেছিলেন আইনে দহশালা এবং তার পাশাপাশি জাপ্তি প্রথা। 15 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে জাপ্তি প্রথা কার সময় আনা হয়।
তো জাপ্তি প্রথা এনেছিলেন আকবর। আকবর কাকে দিয়ে আনিয়েছিলেন? টোডারমলকে দিয়ে। 2014 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 আর পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ। 2012 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে টোডারমল কে ছিল। টোডারমল ছিল আকবরের অর্থমন্ত্রী এবং তিনি রাজস্ব বিশেষজ্ঞ, মানে রেভিনিউ এক্সপার্ট। 4টি অপশনের ভেতর একটি অপশন ছিল রেভিনিউ এক্সপার্ট। তো রেভিনিউ এক্সপার্টই ছিলেন এই টোডারমল। 2011 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে 4টি অপশন ছিল, কাশ্মীর, বাংলা, বিহার আর আসাম। এর ভেতর কোন জায়গাটা আকবর দখল করেনি? তো এর ভেতর আসাম এরিয়াতে কিন্তু আকবর আসেনি। আকবরের এরিয়া ছিল বাংলার এই এরিয়া পর্যন্ত। কাশ্মীর, বাংলা, বিহার এই সবগুলোই আকবর দখল করেছিল, কিন্তু আসাম দখল করেনি। আসামের এই এরিয়াতে আসেনি। 2010 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ইবাদতখানা কি। তো ইবাদতখানা হলো একটা হল টাইপের, যেখানে বিভিন্ন ধর্মের লোকজন এসে তাদের ধার্মিক মতামত দিতেন এবং ধার্মিক আলোচনা হতো। 2010 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে বক্সি কি। আকবরের সময় বেশ কিছু সৈন্যের যে প্রধান থাকতো তাকে বলা হতো বক্সি। বর্তমানে যেরকম ভারতের সৈন্যদের হেড, তাদের বিভিন্ন র্যাঙ্ক আছে, যেমন ক্যাপ্টেন, মার্শাল, ব্রিগেডিয়ার এইরকম, সেই রকমই আকবরের সময় বেশ কিছু সৈন্যদের গ্রুপ, তার হেডকে বলা হতো বক্সি, মানে সামরিক সংগঠনের হেডকে বলা হতো বক্সি। আর এই বক্সির ওপরেই থাকতেন মনসবদার। 2022 সালে ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন এসেছিল যে আকবরের জন্ম কোথায় হয়। আকবরের জন্ম হয় অমরকোটে। বর্তমান পাকিস্তানের সিন্ধ এরিয়া, এই এরিয়াটাকে বলা হতো অমরকোট। এখানে রাজা ছিল বীরসাল। বীরসালের দরবারেই আকবরের জন্ম হয়। 2022 সালের মেন্সে আরো একটি প্রশ্ন ছিল যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়। কাশ্মীরের আকবর বলা হয় জাইনুল আবেদিনকে। জাইন উল আবেদিন। 2022 সালের মেন্সে আরো একটি প্রশ্ন ছিল যে আবুল ফজল কার দরবারে ছিল। আবুল ফজল ছিল আকবরের দরবারে। আবুল ফজল আর ফৈজি দুই ভাই ছিল। এই দুই ভাই আকবরের নবরত্নের ভিতর ইনক্লুড ছিল। 2022 সালে ডাব্লিউবিসিএস মেন্সে আরো একটি প্রশ্ন ছিল যে জাপ্তি প্রথা কি। এর ভেতর 4টে অপশন ছিল, কারেন্সি, ট্রেড, কাস্টম আর ল্যান্ড রেভিনিউ সিস্টেম। এর ভেতর ল্যান্ড রেভিনিউ সিস্টেম বা ভূমি রাজস্ব পদ্ধতি হলো এই জাপ্তি পদ্ধতি। 2022 সালের মেন্সে আরো প্রশ্ন এসেছিল যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম ইজ সিস্টেমাইজড বাই, মানে ভূমি রাজস্ব পদ্ধতিকে ভালোভাবে গুছিয়ে প্রয়োগ করেছিল কে। তো ভালোভাবে গুছিয়ে প্রয়োগ করেছিল টোডারমল। আকবরের সময় এই ল্যান্ড রেভিনিউ সিস্টেমটাকে ভালো করে সিস্টেমাইজড করে প্রয়োগ করা হয়েছিল টোডারমল দ্বারা। 22 সালের মেন্সের আরো একটি প্রশ্ন আছে যে আকবর হেমুকে কোন যুদ্ধে হারায়। আকবর হেমুকে হারায় পানিপথের দ্বিতীয় যুদ্ধে। অ্যাকচুয়ালি পানিপথের দ্বিতীয় যুদ্ধে বহরম খান হেমুকে হারিয়ে দেয়, কিন্তু যুদ্ধে আসলে সেনাপতির নাম হয় না, রাজার নাম হয়, যে কোন রাজা জিতেছে। সেই হিসাবে বলা যায় যে আকবর হেমুকে হারিয়েছে। 2020 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে মুঘল সাম্রাজ্যের ভেতর কোন সম্রাট জাজিয়াকে অ্যাবলিশ করে দিয়েছিল, মানে জাজিয়া সমাপ্তি করে দেয়। তো জাজিয়া সমাপ্তি করে দিয়েছিল আকবর। 2019 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে মনসবদাররা এর ভেতর কোনটাকে কন্ট্রোল করতো না, মানে মনসবদারদের দায়িত্বে কোন বিষয়টা ছিল না। এই নিয়ে 4টে অপশন ছিল, অশ্বরোহী সেনা, কামান চালক, বর্ষা চালক আর বন্দুকবাজ। তো এর ভেতর কামান চালক মনসবদারের আন্ডারে ছিল না। কামান চালক আর হাতি এই দুটো আকবর নিজের নিয়ন্ত্রণে রাখতেন। 2017 সালের মেন্সে প্রশ্ন ছিল যে কোন মোগল সম্রাট তার সাম্রাজ্যকে প্রভিন্সে ভাগ করেছিলেন, মানে প্রদেশে ভাগ করেছিলেন। তো আকবর তার এই সাম্রাজ্যকে বিভিন্ন প্রভিন্স বা প্রদেশে ভাগ করেছিলেন। আকবর মোট 15টা প্রদেশে ভাগ করেছিলেন। মোগল যুগে রাজাদের ভেতর আকবর আর ঔরঙ্গজেব এই দুইজন তার সাম্রাজ্যকে বিভিন্ন প্রভিন্সে ভাগ করেছিলেন। আকবরের সময় এই পুরো এরিয়া তার নিয়ন্ত্রণে চলে আসে। তারপর জাহাঙ্গীর ও শাহজাহানের সময় আবার সমস্ত প্রদেশগুলো আলাদা হয়ে যায়, কিন্তু ফাইনালি ঔরঙ্গজেবের সময় গিয়ে দেখা যায় আবারও পুরো এরিয়া ঔরঙ্গজেবের আন্ডারে চলে আসে। ফলে ঔরঙ্গজেবও তার সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে দিয়েছিল। তো আকবরের সময় মোট 15টা প্রদেশে ভাগ করা হয় আর ঔরঙ্গজেবের সময় টোটাল 21টা প্রদেশে ভাগ করা হয়। এবার এটা নিয়ে 17 সালের মেন্সেও একটা প্রশ্ন এসেছিল যে আকবর এবং ঔরঙ্গজেব এদের দুজনের সময় টোটাল প্রদেশ কটা ছিল। আকবরের সময় প্রদেশ বা প্রভিন্স ছিল 15টা আর ঔরঙ্গজেবের সময় ছিল 21টা। আকবরের সময় এই যে 15টা প্রদেশ বা 15টা প্রভিন্স, এদের যে প্রধান তাদেরকে বলা হতো সুবেদার বা গভর্নর। বর্তমানে যেরকম ভারতের পুরো এরিয়াটাকে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা, সেই রকমই আকবর তার সাম্রাজ্যকে 15টা প্রদেশে ভাগ করেছিলেন। এখন যেরকম রাজ্যের প্রধানকে বলা হয় মুখ্যমন্ত্রী, সেই রকমই আকবরের সময় প্রদেশ বা প্রভিন্সের যে হেড বা প্রধান তাকে বলা হতো সুবেদার বা গভর্নর।
আর বর্তমানে যেরকম সমস্ত রাজ্য বেশ কিছু জেলা নিয়ে গঠিত, সেই রকমই আকবরের সময় প্রভিন্স বা প্রদেশগুলো বেশ কিছু জেলা নিয়ে তৈরি ছিল। সেই জেলাগুলিকে বলা হতো সরকার। প্রভিন্স গুলো বেশ কিছু সরকার নিয়ে তৈরি হতো। সরকার আবার বেশ কিছু পরগনা নিয়ে তৈরি হতো। পরগনা আবার বেশ কিছু ভিলেজ বা গ্রাম নিয়ে তৈরি হতো। বর্তমানে যেরকম বেশ কিছু গ্রাম নিয়ে একটা ব্লক তৈরি হয়, বেশ কিছু ব্লক নিয়ে একটা ডিস্ট্রিক্ট বা জেলা, বেশ কিছু জেলা নিয়ে একটা স্টেট বা রাজ্য, বেশ কিছু স্টেট নিয়ে আমাদের ভারতবর্ষ দেশটা তৈরি হয়। ঠিক সেই রকমই আকবরের সময় হতো। আকবরের সময় বেশ কিছু গ্রাম নিয়ে তৈরি হতো পরগনা, ব্লকের মতনই ছিল তাহলে পরগনা, বেশ কিছু গ্রাম নিয়ে পরগনা, বেশ কিছু পরগনা নিয়ে সরকার, বেশ কিছু সরকার নিয়ে প্রভিন্স বা প্রদেশ, আর এরকম 15টা প্রদেশ নিয়ে আকবরের টোটাল সাম্রাজ্য। তো এই হলো আকবর থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন। এর পরের ক্লাসে গিয়ে আমরা জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা করব।